এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা পালন করি এই দিনটিকে মহা সমারোহে। তারই বিরচিত কবিতা, গান, নৃত্যনাট্য ইত্যাদি মঞ্চস্থ করার মধ্য দিয়ে। বিশ্বকবি রবি ঠাকুর আমাদের আত্মার আত্মীয়, প্রাণের প্রাণ। বাঙালির জীবনযাপনে মনের মণিকোঠায় তাঁর স্থান। এই উপলক্ষে এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ পরিবেশিত বিশেষ অনুষ্ঠান গীতিয়ালেখ্য কথায় গানে কবিগুরুর পল্লী ভাবনা। পরিকল্পনা ও প্রযোজনা রামরঞ্জন দাস রায়। গীতিয়ালেখ্য কথায় গানে কবিগুরুর পল্লী ভাবনা। গ্রাম বাংলার গুণমুগ্ধ শ্রোতা বন্ধুরা, আপনাদের রাম ভাই বলছি। অনুষ্ঠানের শুরুতেই জানাই বিশ্ব কবি সম্রাট রবীন্দ্রনাথের প্রতি আমাদের সশ্রদ্ধ বিনম্র প্রণিপাত। যে রবি উদিয়াছিল বঙ্গের গগনে, কোন এক শুভ সে লগনে, দীপ্তি তার তৃপ্তি দিল জগৎবাসীরে, আধার নাসিল ধীরে ধীরে। জগতের যত ভ্রান্তি, যত শ্রান্তি, যত ক্লান্তি আছে, বিদরিতে আবির্ভাব হল যেন আমাদের কাছে। পরম প্রকাশ সেই কেহ জানে, কেহ জানিল না। সে অশ্রুত শক্তি মন্ত্র কেহ মানে, কেহ মানিল না। তবু সেই দীপ্ত রবি স্বয়ং প্রকাশে, যুগান্তের অন্ধকার নাশে। মন্ত্র দেয় কবি সৃজন গরবী। রবি ছবি দিবাভাগে চির অধিকারী, রবি কবি দিবারাত্র আধার বিদারী। ছড়ায় আলোক ছটা জ্যোতির্ময় দ্যুতি, সৃজনের অপূর্ব বিভূতি। আজও মনে গর্ব জাগে, আমাদের দেশের মাটিতে জন্মেছিল মহাকবি। এ আকাশ ভরেছিল গীতে, এ বাতাস নিয়েছিল আপনার নিঃশ্বাসের সনে। প্রতিদিনে প্রতি ক্ষণে ক্ষণে এই আলো দেখেছিল নয়ন ভরিয়া, কত ছন্দ নেচেছিল আনন্দ করিয়া। সে মহাঋষির মন্ত্রে কতজন অমারাত্রি শেষে, সোনার কাঠির স্পর্শে জেগেছিল হেসে। কত দুঃখী ব্যথাতুর চেতনা হারারা, আনন্দে পেয়েছিল সাড়া জাগরণী গানে। কত শান্তি তৃপ্তি পেল প্রাণে, আজ রবি অস্তগত দিগন্তের মেঘে। সৃজনের মর্ম কথা আজও আছে জেগে, তোমার আমার প্রাণে, তোমার আমার সুখে দুঃখে। আজও সে সৃষ্টির সিন্ধু উথলিছে সবার সম্মুখে। গান করো, পান করো, স্নান করো সে সমুদ্র মাঝে। অন্তর্হিত স্রষ্টা আজ সৃষ্টিতে বিরাজে অনুদিন ধরি। আজি জন্মদিনে তাঁরে প্রণিপাত করি, প্রণিপাত করি, প্রণিপাত করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার বিশাল, সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। তার সাহিত্য ও কর্মজীবন বরাবরই ঊর্ধ্বমুখী, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। মানুষের সঙ্গে মানুষের, সমাজের, প্রকৃতির, বিশ্বজগতের সম্পর্কটাই সেখানে মুখ্য। তার ছোট গল্পে গ্রাম বাংলার জীবনযাত্রা বর্ণিত হয়েছে গভীর মমতায়, পরম বিশ্বস্ততায়, একান্ত কাছ থেকে দেখার
আন্তরিকতায়। লেখালেখির সমান্তরালে কবি ছিলেন কর্মযোগী, উদ্যমী, কাজ পাগল এক ব্যক্তিত্ব। ধন বৈষম্যের বিরুদ্ধে অসাধারণ এক মানবিক মুখ। ছোটবেলা থেকেই বাবার সাথে জমিদারি পরগনার বিভিন্ন স্থানে যেতেন। কলকাতায় জমিদারি কাছারিতে বসে নানা রকমের কাজ সহ অনেক হিসেব নিকেশ শিখেছেন। বাবার আদেশে প্রায়ই পূর্ববঙ্গে আসতেন জমিদারি রক্ষার কাজে। থাকতেন পদ্মা বা অন্য কোনো বোটে অথবা কুঠি বাড়িতে। তিনি যখন নিজেদের জমিদারি দেখাশোনা করতে সপরিবারে পূর্ববঙ্গে এসেছিলেন, শিলাইদহের কুঠি বাড়িতে থাকতেন। তখন কৃষি ও কৃষকের উন্নয়নের প্রচেষ্টার মধ্য দিয়ে তাঁর পল্লী গঠন কাজ শুরু হয়। তার মতো করে কেউ বোধহয় কখনো পল্লী ও কৃষক উন্নয়ন, সমবায়, কৃষি কিংবা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করেনি। বলা যেতে পারে নিজের চিন্তাকে বাস্তবে রূপ দিতে এমন বদ্ধপরিকর হয়ে এগিয়ে আসেননি কেউ কখনো। এই অঞ্চলে ছিল তাদের 3টি পরগনা। নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমার বিরাহিমপুর, কাছারি ছিল শিলাইদহে পদ্মার ওপারে। পাবনা জেলার সদর মহকুমার সাজাদপুর, এই নামের খালের ধারে সাজাদপুর গ্রামে ছিল কাছারি। রাজশাহী জেলার নওগাঁ মহকুমার কালীগ্রামে কাছারি ছিল চলন বিলের কাছে নাগর নদীর ওপারে পতিসরে। পূর্ব বাংলার প্রকৃতি তাকে মুগ্ধ করেছিল অভিভূত। তিনি নিত্যদিন বোটের জানলা দিয়ে, কখনো নৌকার ছাদে বসে প্রকৃতিকে দেখেছেন সকাল সন্ধ্যা তার অপূর্ব রূপ। বর্ষার মুষলধারে বৃষ্টি উপভোগ করেছেন। নদীর শান্ত ও উন্মত্ত রূপ এবং নদীর দুধারে বসবাসকারী খেটে খাওয়া মানুষদের তিনি দেখেছেন জোড়হাত করে সম্ভ্রমে দূরত্ব বজায় রেখে দাঁড়ানো প্রজাদের, যারা বেশিরভাগই ছিলেন কৃষক। তিনি তন্ন তন্ন করে খুঁজেছেন গ্রামের মানুষদের, বিশেষ করে কৃষকদের সমস্যার স্বরূপ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুকিয়ে যায় ধুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। জাতীয় চেতনা, দেশপ্রেম, স্বদেশ চেতনা ছিল কবিগুরুর শিরায়, উপশিরায়, অস্তিত্বের মজ্জায়। কৃষক ও কৃষি উন্নয়ন ভাবনা ছিল কবির সকল কর্মের আনন্দের ভিত্তি। তার চিন্তা ভাবনার মধ্যে নিজ উদ্যোগ গ্রহণ এবং আত্মশক্তির পূর্ণ প্রকাশের উপর জোর দেয়া হয়েছে। তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন যারা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সমগ্র ভারতবর্ষের মানুষের ক্ষুধার অন্ন যোগায়, তারাই থাকেন অর্থাহারে, অনাহারে। তারা মহাজনের কাছ থেকে চক্রবৃদ্ধি হারে সুদ প্রদানের অঙ্গীকারে টাকা কর্জ নেন এবং সারা জীবনের জন্য মহাজনের ঋণের ফাঁদে অর্ধমৃত মানুষের মতো ধরা পড়েন। তাদের কোনো সম্মান নেই। তাই হয়তো অনেক কষ্ট পেয়ে কবি একদিন লিখলেন 2 বিঘা জমি। শুধু বিঘে 2 ছিল মোর ভূমি, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই।
শুনি রাজা কহে, বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থেও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি, সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকল বিক্রি মিথ্যে দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালি তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া শুনে বেড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন কাম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দেখি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছেনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক করে শত ঠিক তোরে নীলাজ কুলাটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন, তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ। একি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায়
আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সে ডানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হাই যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঘা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারই কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনে বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শত গুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিখ মাগে মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি। এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। কৃষকরা তাদের অন্তর্নিহিত শক্তির সন্ধান জানেন না, তাদের আত্মবিশ্বাস কম। মহাজনদের হাত থেকে গরিব কৃষক ও ভাত চাষীদের রক্ষা করতে তিনি আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে শিলাইদহে প্রথম অল্প সুদে কৃষকদের মধ্যে ঋণ বিতরণের ব্যবস্থা করেন। কৃষকের জীবনের বহু আকাঙ্ক্ষিত ঋণ মুক্তির স্বপ্ন সফল হল কবির প্রিয় গ্রাম শিলাইদহে। মহাজনেরা পাত্তাড়ি গুটিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হলেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিসরে ও সাজাদপুরে একই উদ্দেশ্যে কৃষি ব্যাংক স্থাপন করেন। কালীগ্রাম পরগনার ৮০% প্রজা ছিল মুসলমান। কৃষি তাদের একমাত্র পেশা। বছরে একটিমাত্র ফসল হতো। আগাম বর্ষার ফলে সেই ফসল নষ্ট হলে কৃষকদের দুর্দশার সীমা পরিসীমা থাকত না। মহাজনদের হাত থেকে কৃষকদের বাঁচাতে তিনি কৃষি ব্যাংক স্থাপন করেন, তার নোবেল পুরস্কারের ১,৮০,০০০ টাকা মূলধন হিসেবে প্রদান করে। হাতে নাতে এই কাজের সুফলও পাওয়া গেল। কৃষি ব্যাংক থেকে কর্জ নেবার চাহিদা দ্রুত বৃদ্ধি পেল। কালীগ্রাম পরগনার মধ্যে বাইরের মহাজনরা তাদের কারবার গুটিয়ে নিতে বাধ্য হল। গরিব প্রজা কৃষকরা সুযোগ পেল ঋণ মুক্ত হওয়ার। শিলাইদহের সেই সময়ের কৃষক প্রজা কফিল উদ্দিন জামাল উদ্দিন শেখের সঙ্গে রবীন্দ্রনাথ ধান ক্ষেতের পোকা মারার পদ্ধতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন। তিনি যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে ছিলেন আজীবন, কিন্তু যন্ত্র দিয়ে চাষের প্রবর্তন করেছিলেন ফলন ভালো হওয়ার জন্য। কলের লাঙল এনেছিলেন, উন্নত মানের বীজ ও সার যাতে কৃষকেরা সময় মতো ও সঠিক মতো পায় সেদিকে নজর দিয়েছিলেন। বাইরে থেকে বাঁধাকপি, শিম, আখ এনে কৃষকদের চাষে উৎসাহিত করেন তিনি। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়, আয় আয়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়, আয় আয়। ঢালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, করি আয়, আয় আয়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়, আয় আয়। আমার নেশায় উঠল মেতে দিগ বধুরা ধানের খেতে, আমার নেশায় উঠল মেতে দিগ বধুরা ফসল খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে ভরা আসলে, মরি হায়, হায় হায়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়, আয় আয়। কবিগুরুর শিক্ষা বিষয়ক চিন্তাভাবনাও শুরু হয় এই শিলাইদহে।
শিক্ষা যে গরিব ধনী কৃষক প্রজা জমিদার সকলের জন্য প্রয়োজন, এই উপলব্ধি গভীরভাবে অনুভব করেছিলেন তিনি। মুষ্টিমেয় বিত্তবান শহুরে মানুষকে নিয়ে যে দেশ নয় তা কবির স্পষ্ট ধারণা ছিল। দেশ যে বিস্তৃত হয়ে আছে নিরন্ন নিরক্ষর অন্ধকার আচ্ছন্ন অগণিত গ্রামে গ্রামে। তাই তো রবীন্দ্রনাথ চেয়েছেন পল্লী গ্রামে শিক্ষার আলো পত্রিকা ছড়িয়ে দিতে। কবি শিলাইদহে বিদ্যালয় তৈরির জন্য জমি দিলেন। বিদ্যালয়ও তৈরি হল, কিন্তু পড়ুয়া পাওয়া গেল না। পরে পাশের গ্রামের মানুষ বিদ্যালয়ের ঘরটি চেয়ে নিয়ে তারা স্কুল চালালো। শাহজাদপুরে শিক্ষার আলো ছড়ানোর মাধ্যমে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর পল্লীর মানুষদের অজ্ঞতা কুসংস্কার দূর করে আলোর পথে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেন। তিনি সেখানে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে ঠাকুর এস্টেটের অর্থানুকূল্যে সেখানে একটি ইংলিশ স্কুল আগেই গড়ে উঠেছিল। জলকষ্ট নিবারণের জন্য প্রজারা কুয়ো খুঁড়লে তিনি নিজের খরচে তা পাকা করে বাঁধিয়ে দেবার প্রস্তাব দিলেন। পল্লীবাসীরা যে উপেক্ষিত অবহেলিত, এটা কবিকে পীড়া দিত। রবীন্দ্রনাথ ছিলেন ধন বৈষম্যের বিরুদ্ধে, জাত বৈষম্যের বিরুদ্ধে। তার কথায় পাঠশালা, শিল্প শিক্ষালয়, ধর্মগোলা, সমবেত পণ্য ভাণ্ডার ও ব্যাংক স্থাপনের জন্য পল্লীবাসীদের শিক্ষা, সাহায্য ও উৎসাহ দান করতে হবে। এমনি করে দেশের পল্লীগুলো আত্মনির্ভরশীল ব্যুহবদ্ধ হয়ে উঠলেই আমরা রক্ষা পাব। মূলত তার পল্লী কৃষি ও কৃষক উন্নয়নের চিন্তা ছিল বহুমুখী সমন্বিত উদ্যোগ, যা ছিল এক সূত্রে বাঁধা। সে কারণে তিনি প্রজাদের, কৃষকদের সমবায়ে উৎসাহিত করেন এবং তাদের আত্মশক্তি বাড়াতে হিতৈষী সভা স্থাপন করেন। কৃষির উন্নতি ও কুটির শিল্পের সমবায় সংগঠনের রূপরেখা তিনি রচনা করেই ক্ষান্ত হননি, বাস্তবে প্রয়োগ করেছেন কৃষকদের সাথে নিয়ে। তিনি কৃষক প্রজাদের বলেছেন, যাহা একজনে না পারে তাহা 50 জনে জোট বাঁধলেই হইতে পারে। তোমরা যে 50 জনে চিরকাল পাশাপাশি পৃথক পৃথক চাষ করিয়া আসিতেছ, তোমরা তোমাদের সমস্ত জমি, হাল, নাঙল, গোলাঘর, পরিশ্রম একত্রে দান করিতে পারিলেই গরিব হইয়াও বড় মূলধনের সুযোগ আপনি পাইবে। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে বাধা বাঁধন নেই গলে, বাধা বাঁধন নেই গলে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। খুঁজি বুঝি কেবল ভাঙি গড়ি বুঝি মোরা, সব দেশেতেই বেড়াই ঘুরে, সব সাজি বাধা বাঁধন নেই গলে, বাধা বাঁধন নেই গলে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। অন্যদিকে তিনি জমিদারি কাছারির কর্মচারীদের সাথে কৃষক ও প্রজাদের দূরত্ব কমিয়ে এনে সৌহার্দ্য স্থাপন ও ন্যায্যতা প্রতিষ্ঠার ইচ্ছায় এক কর্মচারীকে খাজনা ও কর আদায়ে দরিদ্র কৃষকদের প্রতি মানবিক হওয়ার পরামর্শ দিয়ে এক পত্র লিখেছেন, প্রজাদের অবস্থা ও উৎপন্ন ফসলের পরিমাণের প্রতি দৃষ্টি রাখিয়াই আদায় তহসিল করা শ্রেয়। কর্মচারীরা অন্যায় করলে এবং বিভিন্ন সময়ে গ্রামের মানুষ ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে মামলা মোকদ্দমা করতে যাতে শহরে ছুটে আদালতে না যায়, সেজন্য তিনি বিরাহিমপুর ও কালীগ্রাম পরগনাতে কয়েকটি গ্রাম নিয়ে একটি বিচার সভা স্থাপন করেন। সমস্ত পরগনার জন্য 5 জন সভ্য নিয়ে এই বিচার সভা। এই সব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কৃষক প্রজাদের সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। শেষের দিকে
জমিদারির কাছারিতে হিন্দু মুসলমান প্রজাদের বসবার জায়গা একই করে দিয়েছিলেন। জাজিমের কোনো অংশ তোলা থাকত না, হুকোর জলও ফেলা হতো না। সকলের সার্বিক সমন্বয় ছিল তাঁর নিয়ত চিন্তা। কবি চাইতেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সমান অংশীদারিত্বে কুসংস্কার, হিংসা, বিদ্বেষের অন্ধকার অতিক্রম করে আলোর পথে ধাবিত হোক গ্রামীণ সমাজ। রাতে ওই গগনে গোপন পাচল ঘিরে 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 রাতে। রবীন্দ্রনাথের পল্লী পুনর্গঠন কর্মসূচির মূলে ছিল একদিকে অর্থনৈতিক উন্নতি, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন। এখানে কৃষি একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। জমিদারি দেখভালের সুবাদে রবীন্দ্রনাথ উপলব্ধি করেন দেশের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। কৃষির উন্নতি হলেই দেশের উন্নতি ঘটবে। তার এই উপলব্ধির মধ্যে দেখা যায় কৃষিক্ষেত্রে মাটির গুরুত্ব, বিজ্ঞান ভিত্তিক চাষের কাজ, সমবায় ভাবনা, জমিতে চাষির সত্ত্ব, কৃষক কল্যাণ এবং জীবনের মানোন্নয়নে লোকশিক্ষার গুরুত্ব উপলব্ধি করে শান্তিনিকেতন ও শ্রীনিকেতনে দুটি পৃথক মেলার আয়োজন, কৃষিতে হলকর্ষণ, বৃক্ষরোপণ, নবান্ন এর মতো উৎসবের সূচনা। বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, বেঁধেছি ফলে মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। বেঁধেছি কাশের গুচ্ছ এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রাতে, হিমাল নীল পথে ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে, বুকুতে করিয়া এত শত দল শীতল শিশির ধারা, বেঁধেছি কাশের। 1912 সালে রায়পুরের জমিদার কর্নেল নরেন্দ্র প্রসন্ন সিংহের কাছ থেকে কেনা সুরুল কুঠি বাড়িকে কেন্দ্র করে 6 ফেব্রুয়ারি 1912 সালে কৃষি ও গোপালনের মাধ্যমে রবীন্দ্রনাথ পল্লী সংগঠনের কাজ শুরু করলেন। প্রতিষ্ঠিত হল শ্রীনিকেতন এবং এর 1 মাস পরেই কবি রচনা করলেন শ্রীনিকেতনের মর্ম কথা, ফিরে চল মাটির টানে। ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে, যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে, যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে। ডাক দিল যে গানে গানে, ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির কানে। দিকপথে ওই দিগন্তরে ফুল রয়েছে পাতা, জন্ম মরণ তারি হাতে ফলক সুতোই গাথা, সে ফলক সুতোই গাথা। দিকপথে ওই দিগন্তরে ফুল রয়েছে পাতা, জন্ম মরণ তারি হাতে ফলক সুতোই গাথা, সে ফলক সুতোই গাথা। ওর হৃদয় গলা জলের ধারা, সাগর পানে আত্মহারা রে, ওর হৃদয় গলা জলের ধারা,
অনেক আত্মহারা রে, ধানের বালি হয়ে আমি ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে সে আছে বুকের পানে। ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে। রবীন্দ্রনাথ চেয়েছিলেন শান্তিনিকেতনকে পৃথিবীর সঙ্গে যুক্ত করতে। প্রথম থেকেই এই বিশ্বযোগের পরিকল্পনা শান্তিনিকেতন বিশ্বভারতীর সামগ্রিকতার একটা দিক। অন্যদিকে ছিল তার বিশ্বকর্মের আয়োজন, শিক্ষার মধ্যে দিয়ে জীবনের সমস্ত রকম কৃষ্টি ও কর্মের সঙ্গে যোগাযোগ। আয়োজনের সবচেয়ে বড় ক্ষেত্র তৈরি হয় শ্রীনিকেতনে। কবি তার পুত্র রথীন্দ্রনাথ, বন্ধুপুত্র সন্তোষ চন্দ্র মজুমদারকে এবং জামাতা নগেন্দ্রনাথ গাঙ্গুলিকে মার্কিন দেশে পাঠিয়েছিলেন কৃষি ও যোগাযোগ বিদ্যা শিখে আসতে। 1921 সালে আমেরিকার কৃষি অর্থনীতিবিদ লেনার্ড নাইট L.K. আলমহার্স্ট এলে রবীন্দ্রনাথের পল্লী সংগঠনের পরিকল্পনা বা শ্রীনিকেতন পূর্ণ রূপ পেতে থাকে। কলাভবনের ছবি আঁকা, ভাস্কর্য, কাঠখোদাই, লিথোগ্রাফি, আলপনা, সূচের কাজ, বাটিক এবং চামড়ার কাজ রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের এক অংশ প্রকাশ পায় শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের ঋতু উৎসবে। পল্লী সংগঠন এবং কৃষি ও কৃষি সংক্রান্ত গবেষণার যে কর্মযজ্ঞ শ্রীনিকেতনের সূচনা পর্ব থেকে শুরু হয়, তার মাধ্যমে রবীন্দ্রনাথ চেয়েছিলেন তা সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিতে। শ্রীনিকেতন সংলগ্ন গ্রামগুলির মূল জীবিকা কৃষিকে বাঁচাতে তিনি উপলব্ধি করেছিলেন, গ্রামগুলি না বাঁচিলে বাংলা উৎসন্নে যাইবে। শ্রীনিকেতন কর্মকাণ্ডে রবীন্দ্রনাথ ল্যাব টু ল্যান্ড অর্থাৎ গবেষণাগার থেকে খামার এই প্রথায় কৃষি সম্প্রসারণের কাজ চালাতেন এবং সেচের জন্য পুকুর সংস্কার ও খনন করে রবিশস্য ও শীতকালীন চাষে গ্রামবাসীকে উৎসাহিত করতেন। 1923 সালে শ্রীনিকেতন খামারের জন্য 6,000 টাকার একটি অস্টিন ট্রাক্টর কেনা হয়। 1929 সালে 3,000 টাকার একটি ফোর্ডসন ট্রাক্টর কেনা হয়। এর আগেই 1926 সাল নাগাদ কৃষিতে জমির উর্বরতা ও ফসলের উৎপাদন বাড়াতে সবুজ সারের সঙ্গে বিঘা প্রতি এমফস রাসায়নিক সারের ব্যবহার শুরু হয়। ধান, আখ, গম, আলু, তামাক, বিট, গাজর, ফুলকপি প্রভৃতি আনাজের সঙ্গে কলা, পেয়ারা, আনারস ইত্যাদি ফলের পরীক্ষামূলক চাষ হয়। গোখাদ্যের জন্য নেপিয়া, গিনি ঘাস, কলাই, জোয়ার প্রভৃতি চাষ হতো এবং সাইলো প্রথায় তা সংরক্ষণের ব্যবস্থাও করা হতো। 1931 সালে পরীক্ষামূলকভাবে শ্রীনিকেতনে কর্পূর, খয়ের, এলাচ, লবঙ্গ, দারুচিনি প্রভৃতি লাগানো হয়। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে। পাতা ওঠে ভরে ভরে শশা মাটির গন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। সবুজ প্রাণীর গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা। মাথের কোন তরুণ কবি নিত্য দোল ছন্দে।
হাতের কোন তরুণ কবি নিত্য গতি ছন্দে ধানের শেষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে ধানের শেষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অজ্ঞানেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে। শ্রীনিকেতন কৃষি বিভাগের সঙ্গে শ্রীনিকেতন গোশালাও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে মন্টগোমারি ষাঁড় আনা হয়। ভালো গরু উৎপাদনের উদ্দেশ্যে গ্রামগুলিতে ভালো ষাঁড় দেওয়া হতো। 1933 সালে যমুনাপুরী মাদি ছাগল ও একটি মদ্দা ছাগল নিয়ে গোটারি চালু হয়। 1924 সালে শুরু হয় হাঁস ও মুরগি পালন। লেঘর্ন, রেড আইল্যান্ড প্রভৃতি জাতের মুরগি পালন হতো। 1927 সালে কৃষির সঙ্গে মাছ চাষও যুক্ত হয়। একইভাবে মৌমাছি প্রতিপালনেরও উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রায় 80 বছরের জীবনকালে কবিগুরুর সাহিত্যকর্ম ভাবনায় যেমন বৈচিত্র্য দেখতে পাই, তেমনি গঠনমূলক ও স্বাবলম্বী সমাজ সংগঠন, যাকে চালু কথায় বলে এখন এম্পাওয়ারমেন্ট, তাতেও রয়েছে স্বকীয়তার প্রকাশ। এক জীবনে বিপুল সাহিত্য সম্ভার রচনার পাশাপাশি তিনি প্রায় 50 বছর গ্রামীণ ভারতবর্ষের পল্লী পুনর্গঠন নিয়ে ভেবেছেন এবং তাকে বাস্তবায়িত করতে দুঃসাধ্য কর্মের ব্রত গ্রহণ করেছেন। কিন্তু বন্ধুরা, আজও যখন দেখি আমাদের দেশে দুর্বল কৃষক শোষিত, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না তারা, আর সেই সঙ্গে অবহেলিত পল্লী সমাজ, মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। উপায় আছে বইকে, খানিকটা হলেও। ফার্মার্স রাইট, কৃষকের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠুন আপনারা। কবিগুরু রবির কিরণে আমাদের চলার পথের অজ্ঞানতার অন্ধকার দূর হোক, আলোকে উদ্ভাসিত হই আমরা। রাম ভাইয়ের এই কামনা। এখানেই শেষ করি কবিগুরুর পল্লী ভাবনা। গঙ্গা চলে গঙ্গা পুজো দিয়ে। বিশ্ব সাথে কবি বিধান বিহার সেই খনিজ তোমার সাথে আমার বিশ্ব সাথে কবি বিধান বিহার সেই খনিজ তোমার সাথে আমার গীতি আলেখ্য কথায় গানে কবিগুরুর পল্লী ভাবনা এখানেই শেষ হল। অনুষ্ঠানে অংশ নিলেন আবৃত্তি বরুণ দাস, স্বাগতা মণ্ডল মল্লিক, সুব্রত চক্রবর্তী, চৈতালি মল্লিক ও অঙ্কুশ দাস। ভাষ্যে পার্থসারথী রাউত, স্বাগতা মণ্ডল মল্লিক, সুব্রত চক্রবর্তী, চৈতালি মল্লিক ও অঙ্কুশ দাস। কণ্ঠসঙ্গীত চন্দ্রা মহলানবিশ ও পূর্ণচন্দ্র সামন্ত। যন্ত্রানুষঙ্গে হারমোনিয়াম শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, পারকারসন তপন বক্সি, তবলা বীরেশ্বর ভৌমিক, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করলেন রামরঞ্জন দাস রায়। কৃষি কথার আসর শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।